আমি ডলফিন দেখতে পাচ্ছি। ফেরি স্টেশন থেকে ক্যাসেলটা প্রায় 1 কিলোমিটার। বসফরাসের আরেকটা অংশ দেখা যায়। এটা আসলে সুলতান মেহমুদ দ্য কনকরারের তৈরি করা একটা হাম্মাম। 2.5 ঘন্টার টার্কিশ হাম্মাম। গুড মর্নিং এভরিওয়ান। ইস্তাম্বুলে আরেকটা নতুন দিনের শুরু। আজকে আমার যাওয়ার প্ল্যান আনাদুলু কাবালি ভিলেজ, একটা ফিশারম্যানদের ভিলেজ বলা যায়। ওখানে চমৎকার সি ফুড আছে, ওখানে অনেক পুরনো একটা চার্চ আছে এবং ওই ভিলেজ থেকে বসফরাসের খুব চমৎকার একটা ভিউ আছে। তো আজকে প্ল্যান হচ্ছে ওইখানে একটু সময় কাটাবো, যেহেতু জায়গাটা সুন্দর এবং সবসময় নেচার আমাকে কাছে টানে বিজি সিটি লাইফের থেকে। তো ওই জায়গায় যাওয়ার প্ল্যান করেছি। প্রিন্সেস আইল্যান্ডে যাওয়ার ইচ্ছা ছিল, বাট যেতে পারবো বলে মনে হয় না, কারণ আমি সময় কুলিয়ে উঠতে পারছি না। এনিওয়েজ, তো এখন আমি এসেছি আমার হোটেলের কাছেই একটা ফেরি স্টেশন কারাকয়। আমি একটু খোঁজ নিয়ে দেখব যে এখান থেকে আনাদুলু ভিলেজে ফেরি যাওয়া যায় কি না। যদি এখান থেকে না যাওয়া যায় তাহলে আমাকে এই গালাটা ব্রিজ ক্রস করে ওই পারে এমিনুনু ফেরি স্টেশন থেকে যেতে হবে। অ্যাকচুয়ালি গালাটা ব্রিজের এই পারটা, যেই পাশে গালাটা টাওয়ার আছে, এই এরিয়ার নাম হচ্ছে কারিকয় এবং এইখানে যেই ফেরি সেটার নাম হচ্ছে কারিকয় ফেরি স্টেশন। সো ওটা হচ্ছে এমিনুনু ফেরি, এটা হচ্ছে কারাকয় ফেরি। অলরেডি ফেরি ছেড়ে গিয়েছে, আমি জানি না আমি ফেরি মিস করে ফেলেছি কি না। এই হচ্ছে কারাকয় ফেরি স্টেশন। আসলে ইস্তাম্বুলে অনেকে আসলেই এই বসফরাস ট্যুর বা বসফরাস ক্রুজ করতে পছন্দ করেন। সেইটা প্রাইভেট ট্যুর অর্গানাইজার থেকে করা যায়। ওটা একটু এক্সপেন্সিভ হয়, অনেক সময় ডিনার লাঞ্চ ইনক্লুডেড থাকে। বাট আমি প্রেফার করি এই সরকারি যেই পাবলিক ট্রান্সপোর্টের যে ফেরি সেটাতে যাওয়া। এটা আই হোপ চিপ হবে এবং এক্সাইটিংও হবে। এই হচ্ছে কারাকয় ফেরি স্টেশন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো এই ফেরিতে আমরা ফার্স্টে এমিনুনু যাব। তার মানে হচ্ছে আমি এখান থেকে এমিনুনুতে নেমে যাব। আমি আপাতত সিটেই বসছি, আমি আর উপরে বসবো না। ফেরি চলতে শুরু করেছে। আমি আসলে চাইলে ওই গালাটা ব্রিজটা পার হয়ে ওই পাশে এমিনুনু স্টেশনে থেকে সেই ভিলেজে যাওয়ার ফেরি ধরতে পারতাম, বাট আমি জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য আমি এই কারাকয় সাইড থেকেই ফেরিতে উঠেছি। আচ্ছা, একটা ইনফরমেশন বুঝতে পারলাম। আমি যেই স্টেশনটায় নেমেছি এটা হচ্ছে প্রথম স্টেশন এমিনুনুর, এবং ওই দিকে আরেকটা স্টেশন আছে যেখান থেকে আনাদুলু কাবালি ভিলেজের ফেরি ছেড়ে যাবে। আই হোপ, আমি একজনকে জিজ্ঞেস করতে বলে দিল স্টাফ বলে দিল আমাকে, কিন্তু সে টাইমিংটা বলতে পারলো না। আই হোপ আমি মিস করিনি, কারণ যদি এটা মিস করি তাহলে আমার আজকের দিনের পুরো প্ল্যানটাই নষ্ট হবে। আমার ইচ্ছা আছে ওই ভিলেজটা ঘুরে এসে আজকে যদি সময় পাই ট্রেডিশনাল টার্কিশ বাত করতে যাব। সো কোনোভাবেই মিস করা যাবে না। তারপর আমার হাতে কালকে একটা দিন থাকবে। কালকের দিনটা আমি একটু তাকসিম বা সুলতান আহমেদ এরিয়াটা এক্সপ্লোর করব, স্পেশালি খাবারের বিষয়গুলা। ইস্তাম্বুলে এরকম মেশিন থেকে আপনাকে এই ইস্তাম্বুল কার্ড কিনতে হবে। তো আমি যেহেতু কিনে ফেলেছি, আমি জাস্ট এখন দেখাবো কীভাবে রিচার্জ করতে হয়। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাটন প্রেস করতে থাকলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অপশন আছে। ইংলিশ এসেছে, এখন আমি এটা টপ আপ করবো। আমি আপনাদেরকে আপাতত টপ আপটা দেখিয়ে দিচ্ছি। সো এইখানে রাখতে হবে ইস্তাম্বুল কার্ড, এখানে ব্যালেন্স দেখাবে। সো আমি আপাতত 10 লিরা
টপ আপ করবো। সো এইখানে এই মেশিনে আমি দিয়েছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু টাইমিং একটা ব্যাপার। রিচার্জ হয়ে গিয়েছে। সো আপনি চাইলে রিসিপ্ট নিতে পারেন, এটা নিয়ে নিতে ভুলবেন না। তো এইভাবেই আপনি চাইলে ইস্তাম্বুল কার্ড টপ আপ করতে পারেন এবং এখান থেকে নতুন ইস্তাম্বুল কার্ডও ইস্যু করে। আমার হাতে এখনও প্রায় 45 মিনিটসের মতো সময় আছে। কিছু একটা খেয়ে নেওয়া যাক, সকালবেলা কিছু খাইনি। 1 সিমিট প্লিজ। হাউ মাচ? 350. 1। থ্যাংক ইউ সো মাচ। সিমিট খেতে খেতে বসফরাসের সৌন্দর্যটা একটু উপভোগ করা যাক, কি বলেন? আমার এই খাবারটা, এই স্ন্যাকটা খুবই ভালো লেগেছে। এর মূল কারণ হচ্ছে এখানে প্রচুর সিসিমি সিড দেওয়া হয়েছে, এই জন্য। হ্যালো, থ্যাংক ইউ। এ হচ্ছে বসফরাস। যদিও আগে এসছি, বাট লম্বা লাইন দেখা যাচ্ছে টিকিটের জন্য। এই যে আমার পিছনে লম্বা লাইন। খুব সম্ভবত এই ফেরিটাই যাবে, আমি ঠিক জানি না, আমার পিছনে ফেরিটাই যাবে। অনেক লম্বা লাইন, এখনও কাউন্টার খোলেনি। সো খুব সম্ভবত 10টার দিকে কাউন্টার খুলবে। টিকিটের প্রাইস কাউন্টার খুললে জানতে পারবো। এইমাত্র টিকিট কাউন্টার খুলে দিল। এই হচ্ছে লম্বা লাইন। ফেরিতে করে এই বসফরাস ট্যুরের প্যাকেজ হচ্ছে 50 লিটার রাউন্ড ট্রিপ। এখান থেকে ফেরি ছেড়ে যাবে 10টা 35-এ এবং আনাজুলু কাবালি ভিলেজে পৌঁছাবে 2 ঘন্টায়, অর্থাৎ 12:30-তে। তারপরে 2.5 ঘন্টা সময় পাওয়া যায়। ওখান থেকে 3টায় ফেরি ব্যাক করবে এবং এখানে 5টার মধ্যে পৌঁছে যাবে। টিকিট চেক করা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভিজিটররা সবাই গেট খোলার অপেক্ষায় আছে। সবাই পাগলের মতো যাচ্ছে, কারণ সবাই চায় উপরের সিঁড়িটা ধরতে, তাই সবাই আসলে সামনের দিকে ছুটছিল। এই পিছনের জায়গাটা কেউ খেয়াল করেনি হয়তো। এখানে মানুষের রাশ নাই। বসফরাস ক্রুজের জন্য যেই সব প্রাইভেট ক্রুজ কোম্পানিগুলো আছে, তারা 50 to 70 ইউরো চার্জ করে। 50 ইউরো মানে হচ্ছে প্রায় 750 লিরার উপরে। 50 ইউরোর মধ্যে লাঞ্চ ইনক্লুডেড থাকে বা ডিনার ইনক্লুডেড থাকে, আর 70 লিরার ভিতরে ডিনার প্লাস ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, অ্যালকোহল ইনক্লুডেড থাকে। আমার মনে হয় এই ফেরিটা থেকে আমরা সেম ভিউটাই পাবো। সুতরাং ওই লাঞ্চ আর মনে হয় বেলি ডান্স এরকম থাকে, তো ওগুলোর আসলে প্রয়োজন হয় না। বসফরাসটা দেখাই মূল উদ্দেশ্য। রাইট অন টাইম আমাদের বসফরাসের ফেরি এইমাত্র ফেরি স্টেশন থেকে যাত্রা শুরু করলো। মোটামুটি এটা 2 ঘন্টার একটা ট্যুর। গোল্ডেন হর্নের প্রায় অনেক অংশই দেখা যাবে এই ট্রিপে। বসফরাসে যতই গভীরে যাচ্ছি, ঠান্ডা ততই বাড়ছে। পানিতে অনেক জেলিফিশ দেখতে পাচ্ছি, ছোট বড় অনেক জেলিফিশ। ওয়াও, আমি জানি না আমার ক্যামেরা আসছে কি না, বাট অনেক জেলিফিশ। এখন আমরা আরেকটা ফেরি স্টেশনে এসেছি। এইটার নাম বারবারোস হেইরেথিন পাসা ইস্কেলেসি। ভেরি ডিফিকাল্ট ফর মি। এবং ওর পাশেই সাংগ্রিলা হোটেল দেখতে পাচ্ছি। এইটা
ডলমাবাহচি প্যালেস। টপকাপি প্যালেসের পরে এই প্যালেসটা নতুন করে তৈরি করা হয়। ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড ঠান্ডা বাতাস, কান ঢেকেও উপায় পাচ্ছি না। যাক, এখন আবার এটা ঘুরে গিয়েছে, একটু রোদ পাবো। এখানে ছোট ছোট ফিশিং বোট দেখতে পাচ্ছি, অনেকগুলো ফিশিং বোট, এবং ওরা জাল টেনে তুলছে, আবার অনেক বোট থেকে জাল নামাচ্ছে। আচ্ছা, জাল না, ওগুলো ওরা বড়শি দিয়ে মাছ ধরছে। এই মুহূর্তে আমরা এসেছি উস্কুদার ইস্কেলেসি ফেরি স্টেশনে। এই ফেরিটা আসলে ওই পর্যন্ত যেতে যেতে প্রত্যেকটা ফেরি স্টেশনেই থামবে। এই বসফরাস ক্রুজে বসফরাসের উপরের 3টা ব্রিজই দেখা যায়, এবং আমরা প্রত্যেকটা ব্রিজের নিচ দিয়েই যাচ্ছি এবং পুরো ব্রিজের ভিউটা দেখতে পাচ্ছি। বসফরাসের পাশে এই দুই বাড়িঘরগুলো দেখে আমার ভীষণ লোভ হচ্ছে। আমার খুব ইচ্ছে, আসলে এটা আমার একটা ড্রিম ছিল, এখনও আছে, যে এরকম একটা নদীর পাড়ে আমার একটা বাড়ি থাকবে এবং ছাদে বসে আমি চা খাবার, নদী দেখব। কি চমৎকার। এখন আমরা এসেছি কানলিকা ফেরি স্টেশনে। ওয়াও, কি চমৎকার একটা রেস্টুরেন্ট। এখানে ছোট ছোট বোট আছে, এগুলা ভাড়া নেওয়া যায়। আমার একটু কফি খেতে হবে, মর্নিংয়ে কফি খাইনি। কফি না খেলে আসলে দিনটা শুরু হয় না, এনার্জি পাই না। এখানে চমৎকার কফির ব্যবস্থা আছে, ডাবল এসপ্রেসো এখানে মাত্র 14 লিরা। আমাদের ফেরিটা মারমারা থেকে ব্ল্যাক সির ডিরেকশনে যাচ্ছে, এবং এই ডান পাশটা, যে পাশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এশিয়ান সাইড, এবং বাম পাশটা হচ্ছে ইউরোপিয়ান সাইড। ওই পাশে আমি যদি একটু ইউরোপিয়ান সাইডটা দেখাই, এই হচ্ছে ইউরোপিয়ান সাইড। আমি ডলফিন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ঠিক ওই জায়গাটায় ছোট ছোট ডলফিন। ওই যে, ওয়াও, অনেক বাতাস, এবং আমি মোটামুটি শীতে জমে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা। অনেকেই দেখ থেকে ভিতরে চলে গিয়েছেন এই ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। এই মুহূর্তে ফেরি আরেকটা ফেরি স্টেশনে এসে পৌঁছেছে। এই স্টেশনটার নাম দেখতে পাচ্ছি সারিয়ের। খুব একটা প্যাসেঞ্জার থাকে না, 2-1 থাকে, তারপরেও এই স্টেশনগুলোতে থামে। আমরা আনাদুলো কাহাবেলি ভিলেজের ফেরি স্টেশনের কাছাকাছি চলে এসেছি। তার আগে এখানে আরেকটা ফেরি স্টেশনে থামছে ইউরোপিয়ান সাইডে, এর নাম রুমেলি কাভাজি। এখানেও ফেরি স্টেশনের পাশে চমৎকার রেস্টুরেন্ট। যারা আসলে বসফরাস ক্রুজ করতে যান তাদের জন্য এর থেকে ভালো অপশন আর হতেই পারে না আমি মনে করি। এটা যেমন ইকোনমি অপশন, তেমনি চমৎকার ভিউ। সুতরাং আমি বলবো, আপনারা যদি বসফরাস ট্যুর করতে চান তাহলে অবশ্যই ইস্তাম্বুলের এই
পাবলিক ট্রান্সপোর্টের যে ফেরি সেইটা আপনি ইউজ করতে পারেন। একটা কথা বলে রাখা ভালো, এটাতে ইস্তাম্বুল কার্ড কাজ করবে না, এটার টিকিটটা আলাদা, 50 দিরহাম টিকিটের প্রাইস, আর ওয়ান ওয়ে প্রাইস হচ্ছে 25। যেহেতু আমরা ট্যুরিস্ট, নিশ্চয়ই আমরা ওয়ান ওয়ে টিকিট কাটবো না। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে জানাবেন এই বসফরাস ক্রুজের সময় এই দুই পাশের যে ভিউ আপনাদের কেমন লেগেছে। নিশ্চয়ই আপনাদের আসতে ইচ্ছে করছে। পৌঁছে গিয়েছি আমরা আনাদুলো কাহাভেলি ভিলেজ, আনাদুলো কাভাজি ভিলেজ, সরি অল দ্য টাইম আমি রং বলছিলাম। আমি অলরেডি মাছের গন্ধ পাচ্ছি, মাছের একটা আষ্টে গন্ধ পাচ্ছি। এটা যে ফিশারম্যানদের ভিলেজ সেটা বোঝাই যাচ্ছে। আমরা ফেরি থেকে নেমে গেলাম, নামার সময় বলছে যে 3টার মধ্যে ফিরে আসতে। সো 3টার দিকে এটা ছেড়ে যাবে। সো ঘড়িতে এখন এক্স্যাক্টলি 12:30 বাজে। তো আমরা 2.5 ঘন্টার একটা সময় পাবো এই ভিলেজটা এক্সপ্লোর করার জন্য। খুব একটা সময় নেই হাতে। এখানে একটা চার্চ আছে, সেটাতে আমরা হাইকিং করে যেতে পারি। আর সেই দেয়ালের যেটা দেখছিলাম পিলার, সেটাতে হয়তো যাব। ফেরি থেকে নামার পর ঠিক এরকম ডিরেকশন দেওয়া আছে লেফট সাইডে। চারপাশে অনেক সি ফুড রেস্টুরেন্ট এবং আমি ফিশ ভাজার গন্ধ পাচ্ছি। ফেরি স্টেশন থেকে নামার পর গুগল ম্যাপে চেক করলাম, ফেরি স্টেশন থেকে ক্যাসেলটা প্রায় 1 কিলোমিটার হাইকিং। বাট সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে এটা আপওয়ার্ডস, আপহিল রাস্তা, হেঁটে যেতে হবে। তবে গত কয়েকদিন যেরকম হেঁটেছি সেই অনুযায়ী আমার মনে হয় না আজকে হাঁটতে কষ্ট হবে। পুলিশ অথবা আর্মির গাড়ি এলো। এই রাস্তা ধরে যেতে যেতেই দুই পাশে নজরে আসছে অনেক সুন্দর সুন্দর বাড়ি। আমার পিছনে বসফরাসের চমৎকার একটা ভিউ, সো বিউটিফুল। ওয়াও, বন্ধুরা দেখুন কত চমৎকার একটা ভিউ বসফরাসের। Wow.
এই পাশটায় বসফরাসের আরেকটা অংশ দেখা যায়, যেখানে বিশাল একটা ব্রিজ। এখন যাওয়ার পালা, প্রায় 2টো বেজে গিয়েছে, আর 1 ঘন্টা সময় হাতে আছে ফেরি ছেড়ে দিতে। তো এখান থেকে ফিরে যাবার ওই একটাই ফেরি যেটা 3টায় ছাড়বে, এবং এই ফেরি মিস করলে অনেক ঝামেলা আছে। জানি না এই ফুলের কি নাম, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি। তো আমি একটা রেস্টুরেন্টে বসছি, রেস্টুরেন্ট থেকে বসফরাসের চমৎকার একটা ভিউ। এ হচ্ছে মাসেলস ফ্রাই, ব্রেড সবসময় থাকবে যে কোনো খাবারে। এখন এসছে ফ্রেঞ্চ ফ্রাই, হটপট, শ্রিম্প হটপট। বাই দ্য ওয়ে, আমি আপনাদের খাবারের প্রাইসটা সম্পর্কে বলে দিচ্ছি, এই প্রাইস চেঞ্জ হতে পারে। মাসেলস ফ্রাই অলমোস্ট একটা প্লেট ভর্তি 40 লিরা, শ্রিম ইন হটপট 80 লিরা, তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, ওটা খুব সুন্দর 30 লিরা, আর ব্রেড খাবারের সাথে কমপ্লিমেন্টারি থাকবেই। ফেরি ছাড়ার আর 5-7 মিনিট বাকি আছে। ফেরি ছেড়ে দিয়েছে, ফিরে যাচ্ছি, সাথে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি। বন্ধুরা, দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা সময়ের মধ্যেই আমরা এমিনোনো ফেরি স্টেশনে চলে এসেছি। বন্ধুরা, ইস্তাম্বুল টার্কি এসেছি, আর সুলতানদের আয়েসি টার্কিশবাদ প্রবণতা তো হয় না। আমার সামনে যে আগা হামাম দেখতে পাচ্ছেন, এটা আসলে সুলতান মেহমেদ দ্য কনকরারের তৈরি করা একটা হাম্মাম। তার সময় এই এরিয়াটা জঙ্গলের মতো ছিল, এবং সেই দিকে শিকার করতে আসতো, এবং যখন শিকার করতে আসতো তখন সেই জায়গায় হাম্মাম করতো। আজকে আমি এখানে যাচ্ছি, এবং আমি এখানে একটা প্যাকেজ নিয়েছি, অটোম্যান হাম্মাম প্যাকেজ, 1000 লিরা দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আগা হাম্মাম 1454। ওকে, থ্যাংক ইউ। You will trouble your body. Okay. You have to make sure that in your room, not the door just. Oh, I can keep the things here. Thank you so much. আমাকে এখানে ট্রেডিশনাল কিছু কাপড় চোপড় দেওয়া হয়েছে, এটা পরে যেতে হবে হাম্মাম রুমে। যাই হোক, আমি যেহেতু ক্যামেরার ভিতরে অ্যালাউড না, সুতরাং আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে পরেই শেয়ার করব। এ হচ্ছে হাম্মামের 2য় তলা, রিল্যাক্স করার জায়গা। বন্ধুরা, 2.5 ঘন্টার টার্কি হাম্মাম শেষে এখন বসছি রিল্যাক্স রুমে, একটু রিল্যাক্স হওয়ার জন্য। প্রচণ্ড পানি পিপাসা পাচ্ছি, একটু পরপর পানি খাচ্ছি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম আমার ক্যামেরাটা ভিতরে নেওয়ার জন্য, কিন্তু ওরা অ্যালাউ করেনি, কারণ আসলে ভিতরে আরও অনেক মানুষ ছিল, মহিলারাও ছিল। সো এই কারণে ম্যানেজার আমাকে সরি বলেছে যে সরি, আমি অ্যালাউ করতে পারবো না, যেহেতু অন্য মানুষ আছে। তুমি একা হইলে আমি হয়তো অ্যালাউ করতাম। যাই হোক, আমি আমার এখানে টার্কিশ হাম্মামের পুরো প্রসেসটা বলছি। আসার পরপরই ওরা আমার আইডি চেক করলো, পেমেন্ট নিল, তারপরে এরকম হাতে একটা লকার রুমের কি দিল, আর একটা ব্যান্ড পরিয়ে দিল। সেই ব্যান্ডটা লাস্টে খুলে ফেলেছে। তো ওই লকার রুমে গিয়ে বা চেঞ্জ রুমে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে এরকম পাতলা একটা টাওয়াল দিয়েছে, আর এরকম একটা মোটা টাওয়াল।
সো এটা পরে তারপরে যেতে হয়েছে স্টিম রুমে। এই স্টিম রুমটা আসলে অতি পুরনো এবং এইটার চারদিকের যে দেয়াল সব মার্বেল পাথর দিয়ে তৈরি, এবং দেয়ালে পিঠ থেকে বসতে হয় বা অনেকে চাইলে শুতেও পারেন। দেয়ালটা অনেক গরম, মানে আমার কাছে সহনীয় মাত্রা গরম লাগেনি, কিন্তু অনেকেই দেখেছি দেয়ালে হেলান দিয়েছিল বা শুয়েছিল। সো যাই হোক, এরপর ওখানে আমাকে যেটা ইনস্ট্রাকশন করলো যে এখানে তুমি 30 মিনিটস ওয়েট করবা, এর মধ্যে ওর ভিতরেই আলাদাভাবে সনা রুম আছে, বলেছে তুমি চাইলে সনা রুমে গিয়ে যতক্ষণ তুমি চাও থাকতে পারো। তো আমি মোটামুটি 10 মিনিট স্টিম রুমে বসেছিলাম, পুরা গা ঘামা শুরু করলো। তারপরে সনা রুমে গেলাম। সনা রুমটা আসলে মনে হলো যে ভয়ঙ্কর একটা জায়গা, এত গরম সনা রুম হয় আমার আসলে অভিজ্ঞতা ছিল না। সনা রুম ছোট একটা টাইনি রুম, এক কোণার দিকে পাথর দেওয়া, গরম পাথর, এবং খুব সুন্দর নিচ থেকে এটা আগুনের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে পুরো রুমটা একদম গরম একটা তন্দুরের মতো মনে হচ্ছিল। প্রথমে ঢোকার পরেই আমার চোখ মুখ একদম একটা আগুনের হলকা লাগার মতো অনুভূতি হলো, এবং এখানের ভিতরে যে তার কি সাম্মামে যারা স্টাফ ছিল ওরা আমার সাথে জোক করছিল দরজা আটকে দেওয়ার ভান করে। এনিওয়েজ, তো ওইখানে মোটামুটি আরও 10 মিনিট ছিলাম, বাট 10 মিনিট থাকাটা আসলেই অনেক ডিফিকাল্ট। আমি ঘামাচ্ছিলাম আর ঘামটা শুকিয়ে যাচ্ছিল খুব দ্রুত। ওখান থেকে বের হওয়ার পরে আবার স্টিম রুমে বসেছিলাম। স্টিম রুমটা হচ্ছে বেশ গরম ভ্যাপসা একটা রুম, এতে হয় কি পুরো শরীর ঘামে ভিজে যায়, আর একটু পরপর আপনি চাইলে পানি ঢেলে নিজেকে ঠান্ডা করতে পারবেন। তো ওখানে পানি সাপ্লাইয়ের একটা ছোট চৌবাচ্চার মতো ছিল, পানি সাপ্লাইয়ের ব্যবস্থা আছে ওখানে, গরম পানি এবং ঠান্ডা পানি দুটোই আছে। পানি মিক্স করে আপনি আপনার পছন্দের মতো শরীরে পানি ঢালতে পারবেন। মোটামুটি 30 মিনিটসের স্টিম রুমের ট্রিটমেন্ট শেষে ওরা পিলিং এবং স্ক্রাবিং শুরু করে। পিলিং মানে হচ্ছে হাতে ওরা এক ধরনের স্ক্রাবিং মোজা পরে ওইটা দিয়ে পুরো গা ডলে। তারপর ওইখানে স্ক্রাবিং শেষে আমাকে ফোম বাথ করানো হলো, ফোম সাবান দিয়ে ভালো মতো ঘষে ক্লিন করা হলো, সাথে একটু পায়ে মাসাজও করা হলো। এরপর হালকা গরম পানি পুরো শরীরে ঢেলে মাথায় শ্যাম্পু করে মোটামুটি বাথ ফিনিশ করার পরে আমাকে এই রিল্যাক্স রুমে নিয়ে আসা হলো। বললো যে তুমি রিল্যাক্স করো, চা খাও। তো 10-15 মিনিটের রিল্যাক্সেশন শেষে আমাকে 3rd ফ্লোরে ডেকে নেওয়া হলো, সেখানে আছে মাসাজ রুম। আমি যেহেতু অটোমেন প্যাকেজ কিনেছিলাম, সেখানে এই মাসাজ, ফেস প্যাক, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে হেড মাসাজটা, একটা টনিক ওয়াটার দিয়ে, মেন্থল টনিক ওয়াটার দিয়ে হেডটা পুরো মাসাজ করেছে। মাথা পুরো ঠান্ডা হয়ে গেছিলো এবং এত রিল্যাক্সিং ছিল। তারপরে আবার নিচে এসে রিল্যাক্স রুমে আবার ওয়েট করলাম। ও বাই দ্য ওয়ে, এর মধ্যে মাথা মাসাজ শেষে মুখে মাড মাস্ক দেওয়া হয়েছে, এবং তারপরে সেটা শুকানোর জন্য আরও প্রায় 10-15 মিনিটস ওয়েট করা। এরপর আবার সেই স্টিম রুমে গিয়ে ফাইনাল একটা শাওয়ার করে ছোট্ট একটা সাবান দেওয়া হলো, এবং সেইটা দিয়ে শাওয়ার করে ফিনিশ করে এখানে এসে বসলাম। এবং বসার আগে যে ম্যানেজার ছিল সে বললো, স্যার আপনি চাইলে এখন ভিডিও করতে পারেন, উপরে লোকজন নাই, উপরে এইমাত্র কিছু লোক এসেছে, মহিলারা এসেছে। এনিওয়েজ, আমি অন্য কাউকে ভিডিও করছি না। তো এই ছিল আমার মোটামুটি হাম্মামের অভিজ্ঞতা। আগা হামাম থেকে আমি ফিরছি আমার হোটেলের দিকে। এখন রাত প্রায় 9:30টার উপরে বাজে। এলাকা বলা যায় অলমোস্ট নীরব হয়ে গিয়েছে, মাঝে মধ্যে একটা দুটো গাড়ি যাচ্ছে। আমি ডিনারের জন্য আমার হোটেলের একটা কাছেই একটা রেস্টুরেন্টে এসেছি। আমি যে এরিয়াতে থাকি এই এরিয়ার নাম কারাকয়, তো রেস্টুরেন্টের নাম কারাকয় জেডিকলি কোফতে গ্রিল। থ্যাংক ইউ সো মাচ। হচ্ছে আমার খাবার চলে এসছে, মিক্সড গ্রিল, রুটিটা সরিয়ে দেখাই, ফ্রেঞ্চ ফ্রাই, মস্ত বড় একটা মরিচ, কোফতে, চিকেন সসেজ। তো বন্ধুরা, আমি ডিনার খেতে থাকি, আপনারা সাথেই থাকুন। আমার আজকের ইস্তাম্বুল ভ্রমণের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।